আফ্রিকার ঘন জঙ্গলে অসম্ভব সুন্দর প্রকৃতিতে ঘেরা প্রাণীদের এক রাজ্য ছিল। সেখানে সমস্ত প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করত। এই বনের একমাত্র রাজা ছিল এই সিংহ। ওর নাম মুফাসা। মুফাসা তার রাজ্য ঠিকমতো দেখাশোনা করছিল, কিন্তু তার ভাই একদিন ষড়যন্ত্র করে তাকে পাহাড় থেকে ফেলে দেয়। তারপর সে নিজেই সেখানে নতুন রাজা হয়ে যায়। তবে বনের অন্যান্য প্রাণীরা তাকে রাজা হিসেবে মানবে, আর পরবর্তীতে ওই দেশের কি অবস্থা হবে, এই সব কিছু আজকে আপনাদেরকে বিস্তারিত শোনাবো। যেহেতু আমরা প্রথমবারের মতো অ্যানিমেশন মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। প্রাণীদের পুরো রাজ্যের মধ্যে একটি আনন্দের ধুম পড়ে গেছে, কেননা রাজা মুফাসা এবং রানী সারাবির কুল জুড়ে এক নতুন সন্তান এসেছে। রাজপুত্রকে আমন্ত্রণ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে একে একে সমস্ত প্রাণীরা ভিড় করেছে, কেননা ভবিষ্যতে এই ছোট্ট বাচ্চাটি এই জঙ্গলের রাজা হবে। রাজপুত্রের নাম সিম্বা। রাজ্যের সব থেকে জ্ঞানী প্রাণী হচ্ছে এই বানরটি, ওনার নাম হচ্ছে রফিকি। সে রাজপুত্রকে দুই হাত তুলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। রাজপুত্রকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। সবাই এই অনুষ্ঠানে আসলেও রাজা মুফাসার ভাই ইস্কার কিন্তু সেখানে আসেনি। রাজ্যের এই পাখিটি সেই ইস্কারের কাছে জানতে চায় যে কেন অনুষ্ঠানে আসেনি। এই পাখিটি আসলে এই রাজ্যের দূত, কারণ সে পুরো রাজ্যের খবরাখবর রাজার কাছে পৌঁছে দেয়। পাখিটির নাম হচ্ছে জাজু। ইস্কার তখন বলে, আমি কাউকে জবাবদিহি করি না, এই বলে সে তার উপর হামলা করে। ঠিক তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে। সে এসে বলে, আজকে অনুষ্ঠানে তো তোমাকে দেখতে পেলাম না। ইস্কার তখনই বলে, আমি ভুলে গিয়েছিলাম। মুফাসা বলে, তুমি আমার হুকুম অমান্য করতে পারো না, তাছাড়া কিছুদিন পর এই রাজ্যের রাজা হবে আমার ছেলে সিম্বা। এই কথা শুনে ইস্কার বলে, তাহলে ভবিষ্যৎ রাজার জন্য শুভকামনা রইল। এই বলে সে সেখান থেকে চলে যায়। মুফাসা তখন জাজুকে বলে, ওকে নিয়ে যে আমি কি করি। জাজু তখন বলে, বাদ দেন তো ওর কথা। এরপর তারা সেখান থেকে চলে যায়। রাত পেরিয়ে সকাল হবার সাথে সাথে ছোট সিম্বা তার বাবাকে ডাকতে থাকে। সে বলতে থাকে, বাবা তাড়াতাড়ি উঠো, দেখো না সকাল হয়ে গিয়েছে। তুমি না বলছিলে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে, উঠো না বাবা, আর কত ঘুমাবে। এরপর বাপ বেটা দুজন মিলে বিশাল এক পাহাড়ে যায়। সেখানে গিয়ে সে তার ছেলেকে বলে, দেখো বাবা, ওই যে অনেক দূরে সেখানে আলো ছড়িয়ে পড়েছে, ওই সবটুকু জায়গা হচ্ছে আমাদের। সিম্বা তখন বলে, বাবা এই সবটা জুড়ে তোমার রাজ্য? মুফাসা তখন বলে, একদিন তুমিও এখানকার রাজা হবে, যখন আমি থাকবো না তখন এখানে সবকিছু তুমি শাসন করবে। তখন ছোট্ট সিম্বা বলে, সত্যি বাবা, একদিন সবকিছু আমার হবে? রাজা মুফাসা তখন বলে, না বাবা, এগুলো আমাদের কারোই নয়, আমরা শুধু এই রাজ্যটাকে দেখাশোনা করি। সিম্বা তখন বলে, ওই পাহাড়ের গাছ, পাহাড়ের পিছনে ছায়া পড়েছে, সব জায়গায় কি আমি যেতে পারবো? তখন তার বাবা তাকে বলে, সব জায়গায় যেতে পারবে, তবে কখনই ওই পাহাড়ের ছায়ার পিছনে ভুলেও যাবে না। হাঁটতে হাঁটতে তার বাবা বলতে থাকে, জঙ্গলে সবকিছু একটা নিয়মের মধ্যে চলে, যেখানে আমরা সমস্ত প্রাণীরা একে অপরের সাথে মিলেমিশে থাকি, কেউ কারো ক্ষতি করি না। তারা বাপ বেটা নানান ধরনের কথা বলতে থাকে। ঠিক তখনই সেখানে জাদু চলে আসে। সে রাজাকে সমস্ত রাজ্যের খবরাখবর শোনাতে থাকে। তখন রাজা তার ছেলে সিম্বাকে বলে, চলো আমরা জাদুর সাথে একটু মজা করি। সিম্বা তখন জাদুকে ভয় দেখানোর জন্য হঠাৎ করে তার উপর আক্রমণ করে বসে। যাই হোক, তারা বাপ বেটা কিছুক্ষণ খুনছুটি করতে লাগে। পরে জাজু এসে মুফাসাকে খবর দেয়, হাইনার দলগুলো আমাদের রাজ্যের ভিতরে প্রবেশ করে ফেলেছে, আপনি এখনই জলদি চলুন। রাজা মুফাসা তখন জাজুকে বলে, তুমি তাহলে সিম্বাকে এখান থেকে নিয়ে যাও, আমি ওই দিকটায় গিয়ে দেখছি। সিম্বা তখন বলে, না বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। মুফাসা বলে, ছোটদের ওইখানে যেতে নেই বাবা, জাজু তুমি তাকে নিয়ে যাও। সিম্বা তখন একা একা বলতে থাকে, আমি ছোট নই, আমি বড় হয়ে গিয়েছি, আমি তোমার সাথে যেতে চাই। যাই হোক, জাজু সিম্বাকে আরো কয়েকটি বাচ্চা সিংহের কাছে নিয়ে আসে। সিম্বা তখন ছোট্ট একটি পোকার পিছু করতে করতে পাহাড়ের এক কোনায় চলে আসে। সেখানে তার চাচা ইস্কারকে দেখতে পায়। ইস্কার তখন বলে, শিকার করা ছোটদের কাজ নয়, বরং তুমি বাড়ি চলে যাও। সিম্বা তখন বলে, না চাচা, আমি একদমই ছোট নই, আর আমি ভবিষ্যতে এই জঙ্গলের রাজা হব। সিম্বা মজা করে তার চাচাকে বলে, যখন আমি রাজা হব তখন কিন্তু আমার হুকুম তোমাকেও মানতে হবে। ইস্কার তখন সিম্বাকে বলে, তোমার বাবা কি তোমাকে সমস্ত রাজ্য ঘুরিয়ে দেখিয়েছে? সিম্বা তখন বলে, হ্যাঁ দেখিয়েছে তো, তবে ওই দূরের পাহাড়ে ছায়ার কাছে যেতে বারণ করেছে। ইস্কার তখন বলে, হ্যাঁ ওইখানে বাচ্চারা যেতে পারে না, কারণ সেখানে হাতিদের কঙ্কালে পাহাড় রয়েছে, তুমি হয়তো এখনো খুবই ছোট, তুমিও সেখানে যেতে পারবে না। এই সব কিছু বলে সিম্বাকে উস্কে দেয় ওই পাহাড়ে যাওয়ার জন্য। বুঝতেই পারছেন, বাচ্চাদের কোথাও যেতে বারণ করলে তাহলে দেখবেন ওইখানে আরো বেশি বেশি করে যাচ্ছে। তবে যাই হোক, চাচা ইস্কারের কথায় তার মনে একটি জিদ চলে আসে। সে মনে মনে চিন্তা করে, যেভাবে হোক আমি সেখানেই যাবই। তারপর সিম্বা তার বান্ধবী নালাকে বলে, চলো আমরা সামনে নদীর থেকে ঘুরে আসি। তখন সিম্বার মা বলে, আচ্ছা তোমরা সামনে নদী পর্যন্তই যাবে কেমন, আর তোমাদের সাথে জাজু যাবে। তখন আস্তে আস্তে তারা আগাতে
থাকে। নালা সিম্বাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? সিম্বা বলে, আমরা ওই পাহাড়ে ছায়ার কাছে যাব, সেখানে নাকি হাতিদের কবরস্থানে রয়েছে। নালা বলে, সেখানে যাওয়া কি আমাদের উচিত হবে? সিম্বা বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি তো তোমাকে অনেক জায়গায় ঘুরিয়েছি, চলো আমাদের সাথে, তবে আমাদেরকে জাদুর চোখ ফাঁকি দিয়ে যেতে হবে। তখনই জাদু সামনে চলে আসে, এসে সে জিজ্ঞেস করে, কি ভবিষ্যৎ রাজা রানীরা, কোথায় যাচ্ছ তোমরা? তখনই তারা দুজনেই লজ্জায় বলে ওঠে, আমরা বিয়ে করুম না, আমরা তো ভালো বন্ধু। তারপর তারা জাদুর চোখ ফাঁকি দিয়ে তারা দুজন এক অদ্ভুত রকমের জায়গায় চলে আসে। একটু সামনে গিয়ে বিশাল এক হাতির কঙ্কাল দেখে বলে, এটাই সেই জায়গা, আমরা সেখানে চলে এসেছি। সিম্বা বলে, এখন থেকে কেউ আমাকে ছোট বলতে পারবে না। সিম্বা তখন একটু একটু করে সামনে যেতে থাকে। নালা তখন পিছন থেকে বলে, চলো আমরা এখন চলে যাই, যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে। কিন্তু সিম্বা সে কথার কোনো পরোয়া করে না। কিছুক্ষণ পরে সেখানে একদল হায়না চলে আসে। তখন একটা হায়না বলে, বাহ, অনেকদিন ধরে তো মাংস খাই না, এইবার রাজপুত্রের মাংস খেয়ে বিশাল মজা হবে। ঠিক তখনই সেখানে জাদু চলে আসে। জাদু সেখানে বলে, দেখো, রাজা মুফাসার সাথে তোমরা পাঙ্গা নিও না। হায়না তখন বলে, হায়না আর সিংহর মাঝে শুরু থেকেই যুদ্ধ লেগে আছে, আজকে মুফাসার ছেলেকে খেয়ে কিছুটা প্রতিশোধ নিব। তখনই তাদের উপর হায়নাগুলো আক্রমণ করে বসে। সিম্বা আর নালা তখন ভয়ে তখন এদিক সেদিক দৌড়াতে থাকে। এক পর্যায়ে সমস্ত হায়নাগুলো তাদেরকে ঘিরে ফেলে। আর তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে। সেখানে মুফাসা নিজের ছেলেকে বাঁচিয়ে হায়নাদেরকে বলে, ভুলেও কখনো আমাদের দিকে চোখ তুলে তাকাবি না। এই বলে সে সিম্বাকে নিয়ে চলে আসে। রাগে সে সিম্বার সাথে কোনো কথা বলে না, কেননা সিম্বাকে বারণ করার পরেও সে সেখানে এসেছে। মুফাসা জাজুকে বলে, তুমি নালাকে নিয়ে রাজ্যে চলে যাও, সিম্বার সাথে আমার কিছু কথা আছে। রাজা মুফাসা তখন সিম্বাকে বলে, তুমি জেনে শুনে আমার আদেশ অমান্য করেছো, শুধু তাই নয়, তুমি নালাকেও বিপদে ফেলেছো। সিম্বা তখন বলে, বাবা, আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলাম, আমার মনে হয়েছিল আমি যদি সেখানে একা যেতে পারি তাহলে তুমি আমাকে অনেক সাহসী মনে করবে। তখন রাজা মুফাসা বলে, একজন রাজা কখনই কাউকে বিপদে ফেলে না, তবে আজকে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত। সিম্বা তখন নিজের ভুল বুঝতে পারে। মুফাসা তখন সিম্বাকে বলে, ওই আকাশের তারাগুলো দেখছো, ওখান থেকে আগে সমস্ত রাজা আমাদেরকে দেখছে, যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে তারা আমাদেরকে সঠিক পথ দেখাবে। এভাবে তারা বাপ বেটা অনেক গল্প করে। এদিকে হায়নারা একে অপরের সাথে কথা বলতে থাকে। রাজা মুফাসা আসলে অনেক সাহসী। তখন আরেক হায়না বলে, রাজা মুফাসাকে একদিন অনেক শিক্ষা দিতে হবে। ঠিক তখনই সেখানে একটি সিংহ চলে আসে। হায়নাগুলো মনে করে হয়তো রাজা মুফাসা চলে এসেছে, কিন্তু তারা দেখে এটা মুফাসা নয়, বরং মুফাসার ভাই ইস্কার সেখানে এসেছে। সে এসে হায়নাদের বলে, আজকে তোমাদের জন্য কচি দুইটা বাচ্চা পাঠিয়েছিলাম, আর তোমরা সেটা স্বীকার করতে পারলে না। তখন তারা বলে, মুফাসার জন্য আমরা স্বীকার করতে পারিনি। ইস্কার তখন বলে, আমি তোমাদেরকে অনেক বেশি স্বীকার করার ব্যবস্থা করে দেব। তখন হায়নাগুলো বলে, যতদিন রাজা মুফাসা বেঁচে থাকবে ততদিন আমরা যাকে খুশি তাকে স্বীকার করতে পারবো না। ইস্কার তখন বলে, তাহলে আমরা রাজা মুফাসাকে মেরে ফেলবো। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মুফাসার ভাই ইস্কার রাজা হওয়ার লোভে হায়নাদের সাথে রাজা মুফাসাকে হত্যা করার পরিকল্পনা করে। পরের দিন সকালে ইস্কার সিম্বাকে নিয়ে পাহাড়ের কাছে যায়। এরপর সিম্বা একা একা বড় সিংহদের মতো গর্জন দিতে চেষ্টা করে। তবে কিছুক্ষণ পর কিছু বন্য মহিষের দল ওই পথ দিয়ে দৌড়াতে শুরু করে। সিম্বা তখন ভয়ে নিজের জীবন বাঁচাতে এক জায়গায় লুকিয়ে পড়ে। তবে ইস্কার গিয়ে রাজা মুফাসাকে বলে, জলদি চলে এসো, মহিষের দল সিম্বাকে আক্রমণ করেছে, দেরি হলে হয়তো আমরা তাকে বাঁচাতে পারবো না। এইদিকে সিম্বা নিজের জীবন বাঁচানোর জন্য একটা ডালে গুটিসুটি করে বসে থাকে। মুফাসা তখন সিম্বাকে সেখান থেকে বাঁচিয়ে একটি জায়গায় রেখে দেয়। তারপর সে পাহাড়ের উপর উঠতে শুরু করে। উপরে উঠার সময় দেখে ইস্কার দাঁড়িয়ে আছে। মুফাসা ইস্কারকে বলে, আমাকে সাহায্য করো। ঠিক তখনই ইস্কার রাজা মুফাসাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। সিম্বা দেখে যে তার বাবা নিচে পড়ে গিয়েছে। তারপর সে তার বাবার কাছে এসে কান্না করে। তার বাবাকে সে ডাকতে থাকে, বাবা তুমি উঠো, কিন্তু তার বাবা কোনো কথা বলে না। তখন সে নিরুপায় হয়ে সে তার বাবার কোলে শুয়ে পড়ে। তখন ইস্কার এসে সিম্বাকে বলে, সিম্বা তুমি এটা কি করছো? তুমি তোমার নিজের বাবাকে মেরে ফেললে। তোমাকে নিয়ে তোমার মা কত স্বপ্ন ছিল। সিম্বা বলে, চাচা আমি কিছু করিনি, এটা একটা দুর্ঘটনা। তখন ইস্কার সিম্বাকে বলে, তোমার মা যদি জানতে পারে তোমাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মারা গিয়েছে তাহলে সে অনেক বেশি কষ্ট পাবে। সিম্বা তখন বলে, আমি এখন কি করব চাচা? ইস্কার তখন বলে, তুমি এই রাজ্য থেকে পালিয়ে যাও, কখনই আর এখানে ফেরত আসবে না। এরপর সিম্বা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে ইস্কার কিছু হায়নাদেরকে পাঠিয়ে দেয় সিম্বাকে হত্যা করার জন্য। তখন সে নিজের জীবন বাঁচাতে এদিকে সেদিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা পাহাড়ের উপরে উঠে যায়, কিন্তু পা পিছলে পাহাড় থেকে পড়ে যায়। হায়নারা তখন বলে, যাক সিম্বার খেল খতম, এখান থেকে পড়ে সে নিশ্চয়ই মারা গেছে। এইসব ভেবে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু সিম্বা একটি গাছের গোড়ায় চুপচাপ লুকিয়েছিল। এরপর সে নিজের বাবার মৃত্যুর অপবাদ নিয়ে সবার কাছ থেকে
অনেক দূরে চলে যায়। এদিকে স্কার সবাইকে বলে মুফাসা আসলে অনেক ভালো রাজা ছিল। আমার ভাইয়ের মৃত্যুতে আসলে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। সেই সাথে সিম্বাও মারা গেছে। এখন থেকে আমি এই রাজ্যের রাজা। তাছাড়া আমি এই রাজ্য একা সামাল দিতে পারবো না। তাই আমার কিছু সঙ্গী প্রয়োজন। আজ থেকে এই হায়নাগুলো আমাকে সাহায্য করবে। তখন প্রাণীর রাজ্যের সবাই অবাক হয়ে যায়, কেননা হায়নাগুলো অন্য প্রাণীকে শিকার করে খেয়ে ফেলতো। সিম্বা একাকী অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে খোলা আকাশের নিচে শুয়ে পড়ে। কিন্তু একদল শকুন মনে করে হয়তো সিম্বা মারা গেছে, তাই তারা তার মাংস খাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই কোথা থেকে যেন দুটি প্রাণী চলে আসে। তারা সিম্বাকে শকুনের হাত থেকে বাঁচিয়ে নেয়। সিম্বা তখন তাদেরকে বলে, তোমরা কে? তখন তাদের মধ্যে বলে, আমি পুম্বা আর আমি টিমন। যাই হোক, শকুনের হাত থেকে আমরা তোমাকে বাঁচিয়েছি। সিম্বা তখন মন খারাপ করে বলে, আমার আর বেঁচে থেকেই বা কি লাভ? পুম্বা আর টিমন মনে মনে ভাবে, যদি আমাদের সাথে একটা সিংহকে লগে রাখতে পারি তাহলে অনেক বেশি ভালো হবে। পরে তারা দুজন গান বলে সিম্বাকে মন ভালো করে দেয়। এরপর তারা দুজন মিলে সিম্বাকে তাদের রাজ্য নিয়ে আসে। প্রাণীদের এই রাজ্যটা ছিল অনেক সুন্দর, তবে এখানে কেউ কাউকে শিকার করতো না। সবাই পোকামাকড় খেয়ে জীবন যাপন করত। তারা দুজন সিম্বাকে বলে, এখানে থাকতে হলে এখানে থাকা কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। সিম্বা তখন নিরুপায় হয়ে সেখানে পোকামাকড় খাওয়া শুরু করে দেয়, আর সে নতুন প্রাণীদের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। আস্তে আস্তে সে মস্ত বড় সিংহতে পরিণত হয়। কিন্তু এইদিকে রাজা মুফাসা মারা যাওয়ার পর স্কার সমস্ত হায়নাদেরকে নিয়ে রাজ্যের অবস্থা খারাপ করে দেয়। হায়নারা একে একে অনেক প্রাণীকে শিকার করে খেয়ে ফেলেছে। নিজেদের জীবন বাঁচানোর জন্য অনেক প্রাণী এই রাজ্য থেকে পালিয়ে গিয়েছে। আর এখন নালাও অনেক বড় হয়ে গিয়েছে। সে রানীকে বলে, এভাবে চলতে থাকলে আমাদের রাজ্য অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমরা এভাবে চুপচাপ বসে থাকতে পারি না। হয়তো আমাদের এর প্রতিবাদ করতে হবে, নয়তো পালিয়ে যেতে হবে। তখন রানী সারাবি বলে, আমরা চাইলেই এখন প্রতিবাদ করতে পারবো না, আমাদেরকে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এইদিকে স্কার শিকার করে মাংস খাচ্ছিল। রানী সারাবি স্কারকে বলে, প্রাণী শিকার করা এখন তো ছেলে খেলা হয়ে গেছে। স্কার তখন রানীকে বলে, এই রাজ্যের সব থেকে শক্তিশালী প্রাণী হচ্ছে আমি, তাই আমি যাকে খুশি তাকে শিকার করতে পারি। তাছাড়া আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোই নেই, বরং তুমি আর কতকাল একা একা থাকবে? তুমি আমাকে তোমার রাজা হিসেবে মেনে নাও। যদি তুমি আমাকে তোমার রাজা হিসেবে মানো তাহলে সবাই আমাদের কথা শুনবে। রানী তখন বলে, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না, তাছাড়া তুমি আমার রাজা হওয়ার যোগ্য নও। স্কার রাগী সুরে বলে, ঠিক আছে, এতদিন শিকার করা প্রাণী আমি খাওয়ার পর তোমরা খেতে, এবং এখন থেকে আমার পর হায়নারা খাবে, এবং যতটুকু অবশিষ্ট থাকবে সেগুলো তোমরা খাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। একদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন নালা সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করছিল। তখন জাজু এসে বলে, কি করছো তুমি? নালা বলে, আমি এভাবে চুপচাপ বসে থাকতে পারি না, আমি বাহিরে যাচ্ছি কারো সাহায্য চাওয়ার জন্য। এই বলে সে বাহিরে রওনা হয়। তখনই স্কারের সাথে প্রায় তার দেখা হয়ে যাচ্ছিল। জাজু এসে কোনোভাবে স্কারকে বুলিয়ে বালিয়ে রাখে। তখন নালা সবার চোখ ফাঁকি দিয়ে রাজ্য থেকে বের হয়ে যায়। ওইদিকে সিম্বা নতুন রাজ্য সবার সাথে ভালোই আছে। সে একটি প্রজাপতির সাথে খেলা করছিল। তখন সেখানে একটি প্রাণী তাকে বলে, আমি ভাবছি তুমি কোন সিংহের সাথে খেলা করছো। যাই হোক, তুমি তো আর আসল সিংহ না। এগুলো শুনে সিম্বা মনে মনে একটু কষ্ট পায়। এরপর সিম্বা বাকি সবাইকে পোকামাকড় খাবারের ব্যবস্থা করে দেয়। তারপর তারা সবাই মিলে হয় হুল্লোড় করে পোকামাকড় খেতে থাকে। রাতের বেলা সিম্বা তার বন্ধুদের সাথে শুয়ে শুয়ে আকাশে তারা দেখছিল। কিছুক্ষণ পর তার বাবার কথা মনে পড়লে সে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই তার শরীর থেকে একগুচ্ছ চুল পড়ে যায়। সকালবেলা সেই চুলগুলো নদীতে ভাসতে ভাসতে যেতে থাকে। ঠিক তখনই একটি পাখি এসে চুলগুলো তার বাসা বানানোর জন্য নিয়ে যায়। কিন্তু চুলগুলো শুকিয়ে যাওয়ার পর পাখির বাসা থেকে গাছের ডালের উপরে পড়ে। আর তখন জিরাফ গাছের পাতার সাথে চুলগুলো খেয়ে ফেলে। স্বাভাবিকভাবে সেগুলো গোবরে পরিণত হয়। পরের দিকে একটা পোকা গোবর নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সেগুলো ভেঙে গেলে সেখান থেকে চুলগুলো বের হয়ে পড়ে এবং বাতাসে উড়ে অন্য একটি জায়গায় চলে আসে। এরপর একদল পিঁপড়ে নিজেদের ঘর বানানোর জন্য পাতার সাথে সেই চুলগুলো গাছের উপর নিয়ে যায়। ঠিক তখনই ওই গাছের রফিকে বসেছিল। সে চুল হাতে নিয়ে বুঝতে পারে যে এটা সিম্বার চুল। সিম্বা এখনো বেঁচে আছে। নতুন রাজ্যের সমস্ত প্রাণীরা হেসে খেলে তাদের জীবন পার করছিল। কিন্তু হঠাৎ করে একটি সিংহ এসে তাদের উপর আক্রমণ করে বসে। পুম্বা এবং টিমন নিজেদের জীবন বাঁচাতে প্রাণপণ দৌড়াতে থাকে। এক পর্যায়ে সিংহটি পুম্বাকে প্রায় দৌড়ে ফেলছিল। ঠিক তখনই সেখানে সিম্বা চলে আসে। সিম্বা এসে ওই সিংহর সাথে লড়াই শুরু করে দেয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে এই সিংহটি আসলে নালা। সিম্বা নালাকে চিনে ফেলে। নালা সিম্বাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সে ভেবেছিল সিম্বা হয়তো মারা গেছে, এবং তারা দুজন অনেকক্ষণ খুনছুটি করে। নালা সিম্বাকে বলে, তোমার অবশ্যই ঘরে ফিরে যাওয়া উচিত। স্কার হায়নাদের সাথে হাত মিলিয়ে আমাদের পুরো রাজ্য দখল করে নিয়েছে। রাজা হিসাবে অবশ্যই তোমাকে সবার প্রয়োজন। সিম্বা বলে, এখন থেকে এটাই আমার বাড়ি, তুমি আমার সাথে এখানেই থেকে যাও, তুমি ফিরে যেও না। এখানে তোমার অনেক বেশি ভালো লাগবে।
কিন্তু নালা বলে দেখো সিম্বা, এটা আমি কখনই করতে পারবো না। সিম্বা বলে আচ্ছা, পরে ভেবে দেখবো আমরা, তার আগে চলো এখানকার রাজ্যটি তোমাকে ঘুরিয়ে দেখাই। এরপর সিম্বা পুরো রাজ্যটি ঘুরিয়ে দেখায়। নালা বলে বাহ, আসলে তো জায়গাটা অনেক বেশি সুন্দর, তবে তুমি এতদিন কেন বাড়িতে ফিরে যাওনি? তুমি ওখানকার রাজা ছিলে। সিম্বা তখন বলে আমি কোনো রাজা নই, সেখানকার রাজা ইস্কার। নালা বলে ইস্কারকে আমরা কোনোদিনও রাজা হিসেবে মেনে নিতে পারিনি, তাছাড়া আমাদের রাজ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ইস্কার এবং হায়নারা সমস্ত প্রাণীকে শিকার করে খেয়ে ফেলেছে, তাছাড়া তোমার মায়ের সাথে দেখা করার জন্য সেখানে তোমার যাওয়া উচিত ছিল। সিম্বা তখন বলে আমি কখনই সেখানে যেতে পারি না, এখানে আমি ভালোই আছি। নালা তখন বলে এগুলো তুমি কি বলছো? সিম্বা বলে যা হবার তাই হয়ে গেছে, এগুলো ভেবে শুধু শুধু কষ্ট পেয়ে কি দরকার? নালা বলে তুমি আর আগের মতো নেই, আমি এসেছিলাম এখানে সাহায্যের জন্য, তবে আমার মনে হচ্ছে আমি ভুল কোথাও চলে এসেছি। ভালো থেকো সিম্বা। এই বলে নালা সেখান থেকে চলে যায়। সিম্বা তখন মন খারাপ করে বলতে থাকে আমার আর কাউকে দরকার নেই, আমি একা একা এখানে অনেক ভালো আছি। ঠিক তখনই রফিকি বলে একা একা ভালো থাকা যায় না, বরং সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। সিম্বা তখন রফিকিকে বলে আপনি আসলে কে? আমি কি আপনাকে চিনি? রফিকি বলে তুমি আসলে আমাকে চিনবে না, তবে তুমি তোমার নিজেকেও কিন্তু চিনো না। আমি তোমাকে এবং তোমার বাবা সবাইকেই চিনি, শুধু তাই নয় তোমার বাবা এখনো বেঁচে আছে। বাবার কথা শুনে সিম্বা অনেক বেশি অবাক হয়ে যায়। রফিকি তখন বলে তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তাহলে আসো আমার সাথে। সে তখন সিম্বাকে একটি নদীর ধারে নিয়ে পানির মধ্যে তার প্রতিচ্ছবি দেখায়, তোমার ভিতরেই তোমার বাবা বেঁচে রয়েছে। এরপর সিম্বা আকাশের দিকে তাকিয়ে তার বাবার কথা চিন্তা করতে থাকে। তার বাবা যেন তাকে বলছে যাও সিম্বা, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, রাজ্যের সমস্ত প্রাণীদেরকে তুমি রক্ষা করো। এরপর সে আগের সিম্বাকে খুঁজে পায়, বিশাল বড় গর্জন দিয়ে নিজের উপস্থিতি সবাইকে জানিয়ে দেয়। এরপর সে নিজের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। পথের মধ্যে নালার সাথে দেখা হয়ে যায় এবং তারা দুজন মিলে অনেক পথ পাড়ি দিয়ে পাহাড়ে সেই উঁচু জায়গাটিতে আসে। সে চারদিকে তাকিয়ে দেখে সমস্ত কিছু কেমন জানি মলিন হয়ে গেছে, যেখানে সেখানে পশু পাখির কঙ্কাল পড়ে রয়েছে। সে তখন আফসোস করে নালাকে বলে বাবা বলছিল এখান থেকে যত দূর পর্যন্ত সূর্যের আলো দেখা যায় সবটাই আমাদের রাজ্য, কিন্তু আমার জন্য আজ সবকিছু এলোমেলো হয়ে রয়েছে, তাছাড়া হয়তো আমি একা ইস্কারের সাথে লড়াই করে পেরে উঠবো না। তখন নালা বলে আমিও তোমার সাথে রয়েছি, আমরা দুজন মিলে আমাদের রাজ্যকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করব। ঠিক তখনই পুম্বা এবং টিমন সেখানে চলে আসে। সিম্বা তখন তাদেরকে বলে তোমরা কেন এখানে এসেছো? তখন তারা বলে বন্ধুদের প্রয়োজনে অন্য বন্ধুরাও পাশে থাকে, কিন্তু ওইদিকে ইস্কার সিম্বার মাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। সে বলে আমি বুঝতে পারছি না তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না, আমি মুফাসার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক ভালো রাজা। কিন্তু রানী বলে তুমি মুফাসার পায়ের দুলির সমানও হবে না। এই কথা শুনে ইস্কার রানীর সাথে লড়াই শুরু করে দেয়। ঠিক তখনই নিজের মাকে বাঁচানোর জন্য সিম্বা সেখানে চলে আসে। সিম্বার মা তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সিম্বা তখন তার মাকে বলে মা তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। নালা বলে ইস্কার তোমার রাজত্বর দিন শেষ হয়ে গেছে, আমরা তোমাকে রাজা মনে করি না। সেই সময় বাকি সিংহগুলো হুঙ্কার দিয়ে নালার সাথে একমত হয়। ইস্কার তখন বলে যাই হোক সিম্বা, তোমাকে জীবিত দেখে অনেক ভালো লেগেছে, তবে তুমি সবাইকে জানিয়েছো তোমার বাবার মৃত্যুর জন্য তুমি আসলে দায়ী ছিলে? সিম্বা তখন চুপ করে দাঁড়িয়ে থাকে, চাপা গলায় সে বলে হ্যাঁ আসলে এটা সত্য, আমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। কিন্তু তার মা এই কথা একদম বিশ্বাস করতে চায় না। ইস্কার বলে একজন খুনি কিভাবে আমাদের রাজ্যের রাজা হতে পারে? এইসব বলতে বলতে সে সিম্বাকে সেই উঁচু পাহাড়ের কিনারায় নিয়ে আসে। সিম্বার পা পিছলে পড়ে গিয়েও সেখানে ঝুলে থাকে। তবে হঠাৎ করে বিদ্যুৎ চমকালে একটি গাছের মধ্যে আগুন ধরে যায়। আস্তে আস্তে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ইস্কার তখন সিম্বাকে বলে এই দৃশ্যটা আসলে অনেক পরিচিত লাগছে তাই না? তোর বাবাও এভাবে পাহাড়ের উপর ঝুলছিল, আমি তাকে হত্যা করেছি, আজকে তোকেও তোর বাবার কাছে পাঠিয়ে দেব। এই কথা শুনে সিম্বা অনেক রেগে যায়। এতদিনে সে তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করত, কিন্তু এখন সে সবকিছু বুঝতে পেরেছে। সে তখন ইস্কারের উপর ঝাঁপিয়ে পড়ে। ইস্কার তখন বলে দেখো সবাই, সিম্বা রাজা মুফাসাকে মেরেছে, এখন আমাকেও মারতে চায়। রানী তখন বলে ইস্কার তুমি বলছিলে মুফাসা মারা যাওয়ার পর তুমি সেখানে পৌঁছেছিলে, তাহলে তুমি মুফাসার মৃত্যু কিভাবে দেখলে? এটা শুনে সবাই বুঝতে পারে ইস্কার আসলে মিথ্যা কথা বলছে, সেই মুফাসাকে হত্যা করেছিল। এরপর হাইনা আর সিংহর মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যায়। ইস্কার এবং সিম্বাও লড়াই করতে থাকে, ওদিকে টিমন এবং পুম্বা হাইনাদের সাথে তুমুল লড়াই করতে থাকে। ইস্কার বুঝতে পারে তারা সবাই হেরে যাচ্ছে, তাই সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সিম্বাও তার পিছু পিছু যায়। উঁচু একটি জায়গায় এসে ইস্কার বলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। সিম্বা তখন ইস্কারকে বলে আমি তোমার মতো খারাপ নই, যাও তোমাকে মাফ করে দিলাম, তবে তুমি এখন এই রাজ্য থেকে পালিয়ে যাবে আর কখনই এখানে ফেরত আসবে না।
কিন্তু স্কার তখন সিম্বার উপর আক্রমণ করে বসে। দুজনই তখন প্রাণপণ লড়াই করতে থাকে। স্কার সিম্বার সাথে লড়াই করে উঠে পারছিল না। এক পর্যায়ে সে উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। এরপরে সেখানে হায়নার দলগুলো চলে আসে। হায়নার দল স্কারকে বলে, তুমি এতদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। স্কার বলে, বন্ধুরা তোমরা চিন্তা করো না, আমরা আবার আমাদের সেনাবাহিনী তৈরি করব। কিন্তু হায়নারা স্কারের কোনো কথা না শুনে তাকে টেনে হিঁচড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এরপর সেখানে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। রফিকি তখন সিম্বাকে সেখানে নতুন রাজা হিসেবে ঘোষণা করে। এভাবে অনেক বছর কেটে যায়। সবাই সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এখন সিম্বা এবং নালার একটি সন্তান রয়েছে। রফিকি সমস্ত প্রাণীদের সাথে তার সন্তানকে পরিচয় করিয়ে দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিয়েন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।